সকলে জড়ো হলে অনুপম কৈফিয়তের জের টেনে বলল, আজকাল অফিসে যেরকম কাজ পড়েছে, খাওয়ার ফুরসত পাই না। সিনিয়র তো কিছুই করেন না, বুড়ো হয়েছেন, নড়তেও পারেন না। বাইরের যত কাজ আমার ঘাড়ে ফেলে নিশ্চিন্ত, আর আমি ছাড়া হয়ও না কারোর দ্বারা। কেউ কোনো উত্তর করল না। সুহাসিনী মাথা নিচু করে বুনতে লাগলো। করবী অন্যমনস্কভাবে জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। অনুপম এবার কাজের কথা পারল। কোনো বিষয়ে সে সবুর করতে পারে না। গলাটা ভালো করে ঝেড়ে নিয়ে বিনয়বাবুর দিকে ফিরে বলল, একটা অপ্রীতিকর কাজ বাধ্য হয়ে আজ আমাকে করতে হবে। এতে আমার নিজের কোনো স্বার্থ আছে, আপনারা এটা মনে করবেন না। দুনিয়ায় অনেক পাজি লোক ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়ায়। সকলকে ধরিয়ে দেওয়া আমার জীবনের ব্রত নয়, কিন্তু এই ক্ষেত্রে কর্তব্যের অনুরোধে এ কাজ আমাকে করতে হচ্ছে। সকলের বিস্মিত দৃষ্টি অনুপমের উপর গিয়ে পড়ল। সে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে বক্তৃতার ভঙ্গিতে বলল, যাদের আমি বন্ধু বলে মনে করি তাদের সম্বন্ধে আমি উদাসীন হয়ে চলতে পারি না। এই আমার স্বভাব। বন্ধুত্বের খাতিরে অনেক অপ্রিয় কাজ করতে হয়, এমনকি সময়ে সময়ে এমন কাজও করতে হয় বন্ধুরা যাকে হয়তো অনধিকার চর্চা বলে মনে করতে পারেন। কিন্তু এসব সেন্টিমেন্ট আমি ডরাই না। যাদের ভালোবাসি, অনিষ্টের হাত থেকে তাদের রক্ষা করতে গিয়ে অপ্রিয় হতেও আমার আপত্তি নেই। অস্থির হয়ে বিনয়বাবু বললেন, কথাটি কি? তুমি যে খালি হেয়ালি সৃষ্টি করে চলেছ। অনুপম কিছুমাত্র বিচলিত না হয়ে গাম্ভীর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, কিছুদিন পূর্বে কোনো একটা লোকের বিরুদ্ধে আমি আপনাদের সতর্ক করে দিয়েছিলাম। প্রথম থেকেই বুঝেছিলাম তিনি কি প্রকৃতির লোক, এবং সে কথা প্রকাশ করে বলতেও দ্বিধা করিনি। এই জন্য অনেক ব্যঙ্গ বিদ্রূপ আমাকে সহ্য করতে হয়েছে, কিন্তু কর্তব্যের খাতিরে সেসব আমি গ্রাহ্য করিনি। কিন্তু এই লোকটা আপনাদের বিশ্বাস ও ঘনিষ্ঠতার কতদূর অযোগ্য তার অকাট্য প্রমাণ আজ আমি আপনাদের দেব। বিনয়বাবু নির্বাক বিহ্বলের মতো বসে রইলেন, কিন্তু সুহাসিনী কথা বলল। জ্বলন্ত দুই চক্ষু অনুপমের ওপর নিবদ্ধ করে অনুচ্চ স্বরে বলল, কার কথা আপনি বলছেন? কিশোরবাবুর? বিকৃত মুখে হেসে অনুপম বলল, হ্যাঁ, কিশোরবাবুর। যাকে আশকারা দিয়ে তুমি মাথায় তুলেছ, যার মতো ব্যক্তি পৃথিবীতে আর নেই। তিনি কি তা জানো? তেমনি তীব্র অনুচ্চ কণ্ঠে সুহাসিনী বলল, জানি, কিন্তু আপনি তার কি জানেন জিজ্ঞাসা করি। উগ্র কটু কণ্ঠে অনুপম বলে উঠল, লম্পট, দুশ্চরিত্র, স্কাউন্ড্রেল। আরও জানতে চাও? সমাজে একঘরে, বাপের ত্যায্য পুত্র। কি জানি আমি? কি জানি না? জোচ্চোর, বদমাস কোথাকার। সোজা দাঁড়িয়ে উঠে সুহাসিনী বলল, অনুপমবাবু, আপনি সাবধান হয়ে কথা বলবেন। আপনি জানেন না তিনি। বলতে বলতে থরথর করে কেঁপে সে আবার বসে পড়ল। তার মুখ দিয়ে আর কথা বের হলো না। বিনয়বাবু ব্যাকুল হয়ে বলে উঠলেন, ছি ছি অনুপম, এসব তুমি কি বলছ? বিদ্বেষে অন্ধ হয়ে কিশোরের মতো ছেলে, তুমি কি পাগল হলে? পাগল আমি হইনি, আপনারা হয়েছেন। আমার কথা আপনারা বিশ্বাস করবেন না জানি। এর পূর্বে একবার আমি এই কথা আপনাদের জানাতে চেয়েছিলাম। সেদিন চোখ রাঙিয়ে সে আমাকে থামিয়ে দিয়েছিল। আপনারা তাতে মত দিয়েছিলেন। আজ তাই আমি প্রমাণ হাতে করে এনেছি। বলে অনুপম হাতের কাগজখানা বিনয়বাবুর সম্মুখে তুলে ধরল। অভিভূতের ন্যায় বিনয়বাবু বললেন, কি এটা? কিসের প্রমাণ? পড়ে দেখুন, বুঝতে পারবেন। সুহাসিনীর দিকে ফিরে বিজয় গর্বিত কণ্ঠে বলল, কিশোরবাবুর বাপের চিঠি। গুণধর ছেলেকে বাপ কি সার্টিফিকেট দিয়েছেন, একবার পড়ে দেখো। পশুপতিনাথ চক্রবর্তী যে কিশোরের বাপের নাম, তা বিনয়বাবু কিশোরের কাছে জেনে নিয়েছিল। এ চিঠি তারই লেখা। পাঠ করবার পর বিনয়বাবুর অবশ হাত থেকে কাগজখানা পড়ে গেল। অনুপম সেটা কুড়িয়ে সুহাসিনীকে খোঁচা দিয়ে বলল, তুমি বোধহয় পড়তে চাও না, বিশ্বাসের জোর কমে যেতে পারে। সুহাসিনী উত্তর দিতে পারল না। উত্তর দিল করবী। সে ঠিক। সে উঠে এসে অবজ্ঞাপূর্ণ স্বরে বলল, দেখি কি চিঠি নিয়ে এত গলা ফাটিয়ে চিৎকার করছো? চিঠিখানা আগাগোড়া পড়ে চাপা ক্রোধের কণ্ঠে বলে উঠল, বরদা, মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। কোথা থেকে এসব তৈরি করে নিয়ে এলে আমি বিশ্বাস করি না।
সে চিঠিটা হাতে মুড়িয়ে ফেলে দিতে যাচ্ছিল। সুহাসিনী ব্যগ্রভাবে বলল, দেখি দেখি করবি। করবি তার হাতে তাল পাকানো কাগজটা দিল। কম্পিত হাতে সেটা সমান করে সুহাসিনী পড়বার চেষ্টা করলো। প্রথমটা কিছুই পড়তে পারল না। তারপর অক্ষরগুলো স্পষ্ট হয়ে উঠল। পড়তে পড়তে তার মুখ সাদা হয়ে গেল। যখন পড়া শেষ হয়ে গেল তখন সে কাগজটা দু হাতে শক্ত করে ধরে অন্ধ দৃষ্টিতে তার পানে তাকিয়ে রইল। চিঠিতে লেখা ছিল, আমার পুত্র কিশোরচন্দ্র চক্রবর্তীর নামে গত কয়েক মাসে নানা প্রকার কুৎসিত জনশ্রুতি শুনে স্বয়ং পরীক্ষা করবার জন্য আমি একদিন হঠাৎ কলকাতায় গিয়ে তার আনহা স্ট্রিটের বাসায় উপস্থিত হলাম। দেখলাম সে এক বিধবা যুবতীকে ভাতৃবধূর পরিচয় দিয়ে তার সঙ্গে ব্যভিচারের জীবনযাপন করছে। আমি তাকে সৎপথে আসতে বহু অনুরোধ করা সত্ত্বেও সে এই কুলটা স্ত্রীলোককে ত্যাগ করতে সম্মত হলো না। আমি এই কুলকলঙ্ক পুত্রের সঙ্গে সমস্ত সম্বন্ধ ছিন্ন করেছি। মৃত্যুর পর আমার সৎকার করার অধিকার পর্যন্ত তার থাকবে না। এইরূপ পাপচারী পুত্রের অগ্নিগ্রহণ করলে পরকালে আমার সদ্গতি হবে না। অনেকক্ষণ পর মরার মতো দুই চোখ তুলে যখন সুহাসিনী সামনে তাকালো তখন দেখল কিশোর ও দীনবন্ধুবাবু পর্দা ঠেলে ঘরে প্রবেশ করছেন। জন্মাষ্টমীর উপবাস করে পরদিন মধ্যাহ্নে নিমন্ত্রিত দীনবন্ধুবাবুকে স্বহস্তে পরিবেশন করে খাইয়ে দক্ষিণা দিয়ে গলায় আঁচল দিয়ে প্রণাম করে বিমলা যখন উঠে দাঁড়ালো তখন দীনবন্ধু তার মুখের পানে তাকিয়ে অন্তরের সঙ্গে বলল, আশীর্বাদ করি মা, পূর্ণবতী হও, প্রাণ তোমার শুদ্ধাচারী হোক, নিষ্পাপ হোক। দুপুরবেলাটা কিশোরের ল্যাবরেটরি ঘরে তিনজনের খুব আনন্দে কাটল। প্রথমটা বিমলা দীনবন্ধুর সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করছিল, কিন্তু তিনি বললেন, আমার কাছে লজ্জা করা বৃথা, কারণ কাল থেকে আমি তোমার কাছে ফলাহারের ন্যায্য দাবি নিয়ে প্রতিদিন বিকালবেলা যাতায়াত শুরু করব। এতদিন জানতাম না বলেই ফাঁক পড়ে গেছে, কিন্তু আর ফাঁকি দিতে পারবে না। এখন শুধু লজ্জার জেরে লোলুপ ব্রাহ্মণকে ঠেকিয়ে রাখা শক্ত হবে। বেলা পড়ে আসছিল। দীনবন্ধুবাবু উঠে বললেন, চলো, বিনয়বাবুর শরীর খারাপ, তার কাছে গিয়ে খানিক বসা যাক। কিশোর এ কয়েকদিন প্রত্যহ দুবেলা বিনয়বাবুর খোঁজখবর নিয়েছে। এই সূত্রে সুহাসিনীর সঙ্গেও দেখা হয়েছে। বিনয়বাবুর স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্নের উত্তরে সুহাসিনী বিমর্ষভাবে হেঁট হয়ে দু একটা কথা বলেছে মাত্র। বিনয়বাবু অনেকটা ভালো আছেন তা কিশোর সকালে বাড়ির চাকর বাকরের কাছে জেনে এসেছিল। তাই তার আশা সুহাসের দুর্ভাবনামুক্ত সহাস্য মুখটা দেখতে পাবে। দীনবন্ধুবাবুর কথা সে দ্বিরুক্তি না করে উঠে পড়ল এবং তার সঙ্গে বিনয়বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। বাইরের মুক্ত বাতাস থেকে অন্ধকূপের বদ্ধ বায়ুর মধ্যে প্রবেশ করলে যেমন দম বন্ধ হবার উপক্রম হয়, এই ঘরে পদার্পণ করবা মাত্র এদের ঠিক সেই রকম অবস্থা মনে হলো। ঘরের বাতাস যেন স্তম্ভিত ভারী হয়ে আছে। কেউ কথা বলল না, সম্ভাষণ করল না, চোখ তুলে তাকালো না, নত মুখে সবাই বসে রইল, যেন কোনো বিষাক্ত ধূম ঘরের মধ্যে প্রবেশ করে একসঙ্গে সকলকে অচেতন করে দিয়েছে। দীনবন্ধুবাবু উদ্বিগ্নভাবে একবার সকলের মুখের দিকে দৃষ্টিপাত করে বললেন, কি হয়েছে? সকলে এমন করে বসে আছো যে? তার কথার সকলে যেন ঘুমের ঘোর কেটে গেল। অনুপম প্রথম কথা বলল। কটমট করে কিছুক্ষণ কিশোরের মুখের দিকে তাকিয়ে থেকে মুখ ফিরিয়ে বলল, দীনবন্ধুবাবু, যা হয়েছে তা এখনই শুনতে পাবেন, কিন্তু তার আগে আপনার সঙ্গীকে এখান থেকে যেতে বলুন। এরকম লোক আমরা এখানে চাই না। ঘোর বিস্ময়ে দীনবন্ধু বললেন, তার মানে? বিনয়বাবু তৎক্ষণাৎ কেদারায় এলিয়ে পড়েছিলেন। থরমর করে উঠে বসলেন। দুর্বল শরীরের ওপর আকস্মাৎ এই দারুণ আঘাত তার চিন্তা শক্তিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। তিনি ভয়ানক উত্তেজিত হয়ে অস্বাভাবিক উঁচু গলায় ঝোঁক দিয়ে বলতে লাগলেন, না না দীনবন্ধু, তুমি ওকে যেতে বলো। দুনিয়ায় যে ভালো মানুষ সবাই তার ওপর জুলুম করে। আমাকে দুর্বল পেয়ে আমার মেয়েকে, উফ, নির্লজ্জ। না না, সন্দেহ করবার আর স্থান নেই। বাপের চিঠি, আমি আর ওর মুখ দেখতে চাই না। আর যদি কখনো আমার বাড়িতে মাথা গলায়, উত্তেজনার প্রবল ঝোঁকে দাঁড়িয়ে থাকতে না পেরে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। এক লাফে কিশোর গিয়ে তাকে ধরে ফেলল। সাবধানে তাকে আবার চেয়ারে বসিয়ে দিল। অনুপমের দিকে ফিরে বলল,
অনুপম বাবু, আমার বিরুদ্ধে আপনার কি অভিযোগ? এইবার খুলে বলুন দেখি। অনুপম রূঢ়ভাবে বলল, অভিযোগ আমার নয়, তোমার বাবার। কিন্তু তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার প্রবৃত্তি আমার নেই, তুমি যেতে পারো বলে আঙুল নির্দেশ করলো দরজার দিকে।